আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর বসে দেখি 2.3-এর 11 নম্বর থেকে শুরু করে এই অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে বিভিন্ন পার্টে আগের অঙ্কগুলো শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো, তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 2.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 11 নম্বরটা শেখাবো, 11 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করি। তো এখানে দেখো কিছুটা করে দেওয়া হয়েছে। প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু পায় 2 টাকা, তৃতীয় বন্ধু পাবে, মানে একের সাথে এই দুটো বন্ধুর যোগফলকে 2 দিয়ে ভাগ করে, মানে 3/2 টাকা। অতএব প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ও তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা অনুপাতে কিন্তু বসানো আছে। এবার আমি বের করে দেখাবো কে কত টাকা পাবে। দেখো প্রশ্নে যেটুকু সমাধান করে দেওয়া হয়েছে সেটি কিন্তু তোমরা করে নেবে, ঠিক আছে। পরীক্ষার প্রশ্নে কিন্তু নাও করে দেওয়া থাকতে পারে। তো প্রথমে লিখব যে প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা, কমা তৃতীয় বন্ধু পাবে 1+2/2 টাকা সমান 3/2 টাকা। এবার অনুপাতটা লিখে নেব। লিখব যে অতএব প্রথম বন্ধুর প্রাপ্য টাকা ইস্টু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইস্টু তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা। সমান দিয়ে দেখো বসিয়ে নেব 1:2, এটা ছিল প্রথম বন্ধুর, এটা ছিল দ্বিতীয় বন্ধুর, আর তৃতীয় বন্ধুর হচ্ছে 3/2, ঠিক আছে। এখন দেখো এখানে একটা সমাধান করে দেওয়া আছে প্রশ্নে 2:4:3, ঠিক আছে। মানে এই 2-এর সাথে এই 2 গুণ হলো, এই 2-এর সাথে এই গুণ হলো, ঠিক আছে। এটা তো উপরে আছেই, তো এটা বসালো 3। এবার দেখো এখানে লিখব মোট টাকাটা লিখে নিচ্ছি, তো অঙ্কটা করতে সুবিধা হবে। লিখব যে অতএব মোট টাকার পরিমাণ লিখে নিচ্ছি, টাকার পরিমাণ সমান 9,000। এখন দেখো আবার কিন্তু তোমরা লিখে নিতে পারো যে প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার, তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগহার। আমি তোমাদের কিন্তু সেগুলো করে দেখাবো না, সেগুলো করলে অঙ্কটা বড় হয়ে যাবে এবং সময় নষ্ট হবে। করলে হবে, না করলেও হবে। এখন লিখব দেখো যে এটা হচ্ছে মোট টাকা, তো লিখব 9,000 টাকার মধ্যে
প্রথম বন্ধু পাবে। ঠিক আছে, তো এখন দেখো সমান বসিয়ে নেব। তো এই 9000 কে গুণ করতে হবে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার দিয়ে। তো প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার কীভাবে দেখো, এটা হচ্ছে প্রথম বন্ধুর সংখ্যা, তো দুইটা উপর লিখতে হবে আর এটা কিন্তু যোগ করে এখানে বসাতে হবে, মানে আনুপাতিক ভাগহার যেটা বেরোয় সেটা হচ্ছে অংশ। তো 2 4 হচ্ছে 6, 6 আর 3 হচ্ছে 9। তো এখানে আমি 9 বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহারের অংশ এটা। এবার এটাকে এটা দিয়ে আমি কাটাকুটি করে নেব। 9000কে 9 দিয়ে ভাগ করলে হয় 1000, আর 1000কে 2 দিয়ে গুণ করলে হয় 2000, 2000 টাকা। দেখো কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে অঙ্কগুলো। এবার বের করে দেখো, তোমরা এইভাবে এগুলোকে স্টার করে দিতে পারো, তো বুঝে যাবে যেটা প্রথম বন্ধু বেরিয়েছে। এবার ধরো বের করবো দ্বিতীয় বন্ধুর, লিখব 9000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে। দেখো আবার 9000কে গুণ করব দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার দিয়ে। তো দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার কীভাবে দেখো, এই 4টা কিন্তু উপরে বসবে আর এটি যোগ করে হবে 9। ঠিক আছে, আবার এটা কেটে ভাগ করলে হবে 1000, 1000কে 4 দিয়ে গুণ করলে হবে 4000, 4000 টাকা। ঠিক আছে, এবার দেখো আমি তৃতীয় বন্ধুটা বের করব, লিখব যে 9000 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে, সমান 9000 গুণিত। এখন দেখো এটা হচ্ছে তৃতীয় বন্ধুর সংখ্যা, অনুপাতটা সেটা উপরে বসবে আর এটি যোগ করে হয়েছিল 9, 9টা এখানে বসিয়ে নেব। এটা হচ্ছে তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার, এত অংশ। এখন দেখো এটা কাটাকুটি করে নেব। 9000কে 9 দিয়ে ভাগ করলে হবে 1000, আর 1000কে 3 দিয়ে গুণ করলে হবে 3000 টাকা। তো দেখো তিনটে বন্ধুর কিন্তু টাকার পরিমাণটা বেড়ে গেল, কি কত টাকা পাবে। অতএব এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো 12 নম্বর। দেখো 12 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসেব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। এখানে দেখো যে 4টি বছরের কথা বলা হয়েছে, 4টি বছরের কথা বললে এখানে কিন্তু তোমাকে দ্বিতীয় বছরের হিসাবটা একবার বের করতে বলেছে, একবার প্রথম আর তৃতীয় বছরে বের করেছে। চতুর্থ বছরের হিসাবটা কিন্তু বের করতে বলা হয়নি। তোমরা বের করলেও বের করতে পারো চতুর্থ বছরের হিসাবটা, কিন্তু প্রয়োজন নেই, উল্টোটা সময় নষ্ট। তো আমি প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বছরের হিসাবটা বের করে নিচ্ছি। দেখো প্রথমে তোমরা মোটটা লিখবে, তো লিখবে যে মোট খরচ হয়েছে 4 বছরে, 4 বছরে মোট খরচ হয়েছে সমান 132 লক্ষ। ঠিক আছে, টাকা। এবার অনুপাতগুলো বসিয়ে নেব। তো অনুপাত লিখব যে প্রথম বছর, তারপরে হচ্ছে দ্বিতীয় বছর, তারপরে হচ্ছে তৃতীয় বছর, তারপরে হচ্ছে চতুর্থ বছর,
বা এটা ও দিয়ে লিখতে পারি, ও চতুর্থ বছর, মানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর ও চতুর্থ বছরের খরচের অনুপাত সমান, দেখো প্রশ্ন দেওয়া আছে 2:4:3:2। আবার তোমরা কিন্তু লিখতে পারো যে প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগহার, দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগহার, তৃতীয় বছরের খরচের আনুপাতিক ভাগহার, চতুর্থ বছরের খরচের আনুপাতিক ভাগহার লিখলে লিখতে পারো, আর না লিখলেও কোনো সমস্যা নেই। এবার দেখো আমি তোমাদের করে দেখাবো যে 132 লক্ষর মধ্যে প্রথম বছরে কত খরচ হয়েছে। তো লিখব যে প্রথম, না 132 লিখব প্রথমে, 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছরে খরচ হয়েছে সমান, তো দেখো 132 গুণিত প্রথম বছরের আনুপাতিক ভাগহারটা, মানে অংশটা বসাতে হবে। প্রথম বছরের এই সংখ্যাটা আছে, তো উপরে 2 লিখতে হবে, আর এটি যোগ করে বসিয়ে নেব। 2 4 হচ্ছে 6, 6 আর 3 হচ্ছে 9, 9 2 হচ্ছে 11। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বছরের আনুপাতিক ভাগহারের অংশ। তো এটাকে আমি এটা দিয়ে কাটাকুটি করে নেব। 132কে 11 দিয়ে কাটাকুটি করলে হয় 12, ভাগ করলে, আর 12কে 2 দিয়ে গুণ করলে হবে 24 লক্ষ টাকা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বছরে খরচ হয়েছে। এবার দেখো বের করব দ্বিতীয় বছরে কত খরচ হয়েছে। লিখব যে 132 লক্ষ টাকার মধ্যে দ্বিতীয় বছরে খরচ হয়েছে সমান 132 গুণিত দ্বিতীয় বছরের আনুপাতিক ভাগাটা বসিয়ে নেব। উপরে 4 বসবে আর নিচে 11। এটা কেটেতে ভাগ করলে হয় 12, 12কে 4 দিয়ে গুণ করলে হয় 4 12 48। তো লিখব 48 লক্ষ টাকা। ঠিক আছে, এবার বের করব তৃতীয় বছরের হিসাবটা। তো লিখব 132 লক্ষ টাকার মধ্যে তৃতীয় বছরে খরচ হয়েছে সমান 132। এবার দেখো তৃতীয় বছরের আনুপাতিক ভাগারটা বসে নেব। তৃতীয় বছরের অনুপাতের যেটা সংখ্যা ছিল সেটা ছিল 3, আর নিচে হবে সম্পূর্ণ সংখ্যা যোগ করে অনুপাতগুলো 11 হচ্ছে। এটাকে 11 দিয়ে ভাগ করলে হবে 12, 12কে 3 দিয়ে গুণ করলে হবে 3 12 36, 36 লক্ষ টাকা। আমি চতুর্থ বছরের হিসেবটা বের করব না, প্রশ্নে কিন্তু করতে বলা হয়নি। প্রশ্নে যে দুটো উত্তর চেয়েছে সেটা এবার লিখে নেব। লিখব প্রথম প্রশ্নের উত্তর চেয়েছে অতএব দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। লিখব অতএব দ্বিতীয় বছরে খরচ
দ্বিতীয় বছরে খরচ হয়েছে দ্বিতীয় বছরে হয়েছিল, তো দেখো 48 লক্ষ টাকা, 48 লক্ষ টাকা। ঠিক আছে, এবার দেখো অতএব দিয়ে লিখব, অতএব প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছিল সেই কথাই লিখব। অতএব প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছিল সমান, দেখো প্রথম বছরে খরচ হয়েছিল 24 লক্ষ টাকা, তো লিখব 24 যোগ তৃতীয় বছর হয়েছিল 36 লক্ষ, তো লিখলাম 36। এটা হবে লক্ষ টাকা, লক্ষ টাকা। এটি যোগ করলে হবে 6 4 10, 1 থাকে 3 আর 2 5, আর হাতের 1 দিয়ে হচ্ছে 6, মানে 60 লক্ষ টাকা। ঠিক আছে, এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 13 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন দেখো 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয় গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসেব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। মানে কি করতে হবে, যে প্রথমে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তারপরে যেটি বেরোবে মোট সেটা কিন্তু এই অনুপাতে ভাগ করে দেব। সুন্দরভাবে করে দেখাচ্ছি। দেখো প্রথমে আমি বাক্যটা সাজিয়ে নেব, এইভাবে লিখব যে বিনয় বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেয়েছিল। তারপরে লিখব যে তিনি 20,000 টাকা বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করেছিল। অতএব তার কাছে বেঁচে থাকে, লিখব অতএব তার কাছে বেঁচে থাকা টাকার পরিমাণ, বেঁচে থাকা টাকার পরিমাণ হবে সমান, দেখো 1,96,150 থেকে 20,000 বিয়োগ করে নেব, এটা হবে টাকা, সমান এটা বিয়োগ করলে হবে, দেখো 1 লক্ষ হচ্ছে আর 76,000 হবে। ঠিক আছে, মানে 20 বাদ দিলাম, 76,150 টাকা। এবার দেখো লিখব যে তিনি যেই অনুপাতে তার স্ত্রী পুত্র কন্যাকে দিয়েছিল সেই অনুপাতটা লিখে নেব। লিখব
যে স্ত্রী তারপরে কমা পুত্র ও কন্যাকে বা কন্যার মধ্যে দেওয়া টাকার অনুপাত সমান 5:4:4। ঠিক আছে, এখন দেখো বের করে নেব যে এত টাকার মধ্যে স্ত্রী পাবে। তো লিখে নেব অতএব 1,76,150 টাকার মধ্যে স্ত্রী পাবে বা পেলেন লিখতে পারি। ঠিক আছে, লিখে নিচ্ছি পেলেন সমান 1,76,150 কে গুণ করতে হবে স্ত্রীকে দেওয়া টাকার পরিমাণে আনুপাতিক ভাগহারটা। তো আমি তো আনুপাতিক ভাগহারটা বের করিনি, কিন্তু তোমাদের শিখেছি কীভাবে বের করতে হয়। তো অনুপাতগুলোর মধ্যে যেটা স্ত্রী পেয়েছিল সেই সঙ্গে বসাবো উপরে, সেটা হলো 5, আর নিচে বসাবো স্ত্রী পুত্র কন্যার অনুপাতের সংখ্যার যোগফলটা। তো 5 4 হচ্ছে 9। ঠিক আছে, এই দেখো এই সংখ্যাটা যোগ করে 5 4 হচ্ছে 9, 9 আর 4 হচ্ছে 13, এখানে বসিয়ে নেব 13। এবার দেখো এটাকে আমি 13 দিয়ে ভাগ করে নেব। এটাকে 13 দিয়ে ভাগ করলে হবে 13,550, 13,550। এখন 13,500কে দিয়ে এই 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে হবে 67,750 টাকা। বুঝতে পারলে? এবার লিখব অতএব 1,76,150 টাকার মধ্যে পুত্র পেলেন। ঠিক আছে, বা তোমরা এভাবে লিখতে পারো যে 1,76,150 টাকার মধ্যে পুত্রকে দিলেন। তো এখন দেখো লিখে নেব 1,76,150 গুণিত পুত্রে পাওয়া অনুপাতের সংখ্যা আনুপাতিক ভাগহারের অংশটা লিখে নেব। তো দেখো অনুপাতের মধ্যে সংখ্যা ছিল 4, এটা পুত্রের, আর 3টি সংখ্যা যোগ করে কত হচ্ছে 13 হয়েছিল, সেই 13 এখানে বসিয়ে নেব। আর এটাকে আমি 13 দিয়ে কাটাকুটি করে নেব, ভাগ করে পাচ্ছি 13,550। বা 13,550কে 4 দিয়ে গুণ করে নেব, 4 দিয়ে গুণ করলে হবে 54,200 টাকা। ঠিক আছে, আর এটাই কিন্তু আবার বাড়াবে কন্যাকে দিয়েছিল, মানে কন্যা যেটা পেয়েছিল, মানে দুটো চার্জার ছিল। তো বের করে নিচ্ছি দেখো, তো লিখে নেব যে 1,76,150 টাকার মধ্যে কন্যা পেলেন সমান 1,76,150কে কন্যার টাকার আনুপাতিক ভাগহারের অংশটা দিয়ে গুণ করে নেব। তো কন্যার টাকা কত হবে দেখো, টাকা অনুপাতে ভাগহারটা কী হবে, 4 উপরে হবে, নিচে হবে 13। আর এটাকে আমি 13 দিয়ে ভাগ করলে পাচ্ছি 13,550, আর 13,550কে 4 দিয়ে গুণ করলে এটাই হবে, তো 54,200 টাকা। ঠিক আছে, দেখো এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 14 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে।
প্রশ্নে বলা হয়েছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে এত টাকা ও প্রতি কাঠায় পটল থেকে এত টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষে করে লাভের পরিমাণের অনুপাতটা হিসাব করি। তো এই অঙ্কটা খুবই সহজ, করে দেখাচ্ছি। দেখো, প্রথমে বের করে নেব যে তিনি বেগুন চাষ করেছেন কত কাঠা জমিতে আর পটল চাষ করেছেন কত কাঠা জমিতে। মোট জমি কিন্তু দেওয়া আছে 35 কাঠা। তো প্রথমে লিখে নেব যে মোট জমি সমান 35 কাঠা। এবার লিখব যে বেগুন ও পটল চাষের জমির অনুপাত সমান দেওয়া আছে 4:3। এখন আবার আমি বের করছি না যে বেগুন চাষ করার আনুপাতিক ভাগার পটল চাষ করার জমির আনুপাতিক ভাগার, তোমরা বের করলে করতে পারো, যারা বুঝতে পারে তারা করে নেবে, ঠিক আছে, না করলেও কোনো সমস্যা নেই। এখন বের করব যে 35 কাঠা জমিতে বেগুন চাষ করেছেন। বেগুন চাষ করেছেন সমান 35 গুণিত, তো দেখো বেগুন চাষ করার আনুপাতিক ভাগারটা বসিয়ে নেব। তো উপর হবে 4, নিচে হবে এই দুটো যোগ করে 7। এখন এটাকে 7 দিয়ে ভাগ করলে 5 সাথে 35, 5কে 4 দিয়ে গুণ করলে 4 5 20। এটা এবার দেখো বের করব যে 35 কাঠা জমিতে পটল চাষ করেছেন। পটল চাষ করেছেন সমান 35 গুণিত, তো দেখো পটল চাষ করা আনুপাতিক ভাগাটা বসিয়ে নেব। 3 হবে উপরে আর যোগ করে হবে 7, 7টা নিচে। আবার 35কে 7 দিয়ে ভাগ করলে হবে 5 আর 3 5 15, আর এখানে লিখে নেব কাঠা। ঠিক আছে, প্রশ্নে কিন্তু বলেছে যে প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা করে একটি লাভ করেছেন। তো মোট হচ্ছে দেখো 20 কাঠা তিনি বেগুন চাষ করেছে, তো কত টাকা লাভ করে সেটা বের করব। তো লিখব যে অতএব বেগুন চাষ করে তিনি লাভ করেছেন সমান এই 20কে গুণ করতে হবে 150 দিয়ে। তো এটি গুণ করলে হবে 15 দিয়ে 30, আর একটি শূন্য 2টি শূন্য, মানে এত টাকা 3000 টাকা। এবার দেখো বের করব যে অতএব পটল চাষ করে তিনি লাভ করেছেন সমান দেখো পটল চাষ করেছেন তিনি 15 কাঠায় আর প্রতি কাঠায় লাভ করেছে 125 টাকা করে। তো সমান এটি গুণ করলে হবে 125কে 15 দিয়ে গুণ করলে হবে 1875 টাকা। ঠিক আছে,
কিন্তু প্রশ্ন আরও বলেছে যে মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাতটা বের করতে। এখন এটার অনুপাতটা আমি বের করে নেব। তো লিখব অতএব বেগুন ও পটল চাষের লাভের পরিমাণের অনুপাত সমান 3000:1875। এই দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো দেখো দুটোকে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি তো কত পাবো দেখো, দুটোকে আমি 5 দিয়ে ভাগ করি তো দেখো এখানে 600 পাবো, আর এখানে পাচ্ছি 375। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তো এটা হবে 5 × 12 = 60, মানে 120 এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 75 হবে। ঠিক আছে, এবার দেখো এই দুটোকে আবার লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। তো 120কে আমি যদি 5 দিয়ে ভাগ করি পাবো 24, আর 75কে 5 দিয়ে ভাগ করলে পাবো 15। ঠিক আছে, এবার দেখো এই দুটোকে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 × 8 = 24, আর এটা হচ্ছে 3 × 5 = 15, মানে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।